নমস্কার সকল গল্পপ্রেমী ও সাহিত্যপ্রেমী শ্রোতা বন্ধুদের আমার অনেক স্বাগত। আমার আজকের নিবেদন আশাপূর্ণা দেবীর একটি ছোট গল্প, খোলা দরজা। দরজাটা বাতাসে খুলে গেল। সুরঞ্জন জানেন বাতাস ছাড়া আর কিছু নয়, আর কেউ নয়। তবু সুরঞ্জন যেন পিছনে কার পায়ের শব্দ পেলেন, যেন খোলা দরজা দিয়ে ঢুকেছে কেউ। আস্তে সন্তর্পণে এগিয়ে আসছে। এইবার সুরঞ্জনের চেয়ারের পিঠে হাত রাখবে। সুরঞ্জন সেই হাতের প্রতীক্ষা করতে লাগলেন নিঃশ্বাস বন্ধ করে। তারপর ধূসর হয়ে গেল প্রতীক্ষা। সুরঞ্জন তার টেবিলে রাখা খাতার উপর চোখ ফেললেন। পরীক্ষার খাতা গাদা করে পড়ে আছে। কতদিন যেন কোনো কাজ করতে পারেননি সুরঞ্জন, পারেননি খাতা দেখতে। সুরঞ্জনের পক্ষে এটা খুব আশ্চর্য বই কি। মানুষী যেদিন মারা গিয়েছিল তার পরদিনও যেন সুরঞ্জন খাতা দেখতে বসেছিলেন মনে হচ্ছে। বিছানায় পড়ে থাকা মানুষই অভিমান করে বলতো, মরে গিয়ে তো ছুটি দিয়ে যাচ্ছি, প্রাণ ভরে খাতা দেখো, কটা দিন বসো না একটু এ ঘরে। সুরঞ্জন অপ্রতিভ হয়ে একটু বসতেন। হয়তো কিছু বলতে হবে বলেই অপ্রাসঙ্গিক কোনো একটা কথা বলে বসতেন। মানুষে পাশ ফিরে শুয়ে বলতো, ঘুম পাচ্ছে, যাও তুমি। বোকার মতো কিছুক্ষণ বসে থেকে সত্যিই চলে আসতেন সুরঞ্জন, আর এসেই কাজে ডুবে যেতেন। মনে থাকতো না মানসী নামে কোনো একটা মানুষ আছে এ সংসারে। নিঃসন্তান মানুষের শূন্যতা অনুভব করার ক্ষমতা কাজ পাগলা সুরঞ্জনের ছিল না। মানুষই বলতো, আশ্চর্য, খাতা দেখার কি শেষ নেই? সারা বছর ধরে পরীক্ষা দিচ্ছে ছেলেমেয়েরা। সুরঞ্জন হাসতেন, বলতেন, দিচ্ছে বই কি, পরীক্ষার কি শেষ আছে? সমুদ্রের ঢেউয়ের মতো একটার পর একটা এসেই চলেছে। বিশ্বসুদ্ধ সকলের ভুল ঠিক বাছাই আর গুনে গুনে নম্বর দেবার দায় একা তোমার? সুরঞ্জন আরও হাসতেন, বলতেন, একা আমার কেন, আরও অনেকেরই। আমি শুধু ইউনিভার্সিটির এক্সামিনার। মানুষে যুক্তি বুঝত না। মানুষই বলতো, লোকে করে পয়সার দরকারে, তোমার এত পয়সার কি দরকার? কলেজ থেকে তুমি যা পাও তাতে কি আমাদের দুজনের চলে যেতে পারে না? সুরঞ্জন তাকে বোঝাতে পারতেন না। শুধু শুধু পয়সার জন্যই নয়, কাজটাই কারণ। কাজ না নিয়ে থাকতে পারে মানুষ? মানুষই বলতো, কেন খাতা দেখা ছাড়া কি আর কাজ নেই জগতে? এত বড় পৃথিবীটা পড়ে রয়েছে, দেখতে ইচ্ছে করে না? কিসের বন্ধন আমাদের? সংসারে তো কারোর জন্য ফিরে তাকাবার নেই। ছুটি হলেই তো বেরিয়ে পড়া যায়। দুদিনের ছুটি পেলে দুদিনের মতো, 2 মাসের ছুটি পেলে 2 মাসের মতো। সুরঞ্জন মানসীর কথাগুলোকে বালভাষিতং বলে গণ্য করতেন, নয়তো ছপ করে বলে বসতেন, তা তোমার দিদিজাইবাবু এত বেড়াতে যান, তুমি গেলেই তো পারো তাদের সঙ্গে। মানসী অগ্নিদৃষ্টি হেনে ঘর থেকে বেরিয়ে যেত ঠেকরে শব্দ করে। সুরঞ্জন বুঝতে পারতেন না এ কথায় এত রেগে উঠবার কি আছে। দিদি বলতে তো অজ্ঞান হয় মানসী, জামাইবাবু বলতে গদগদ। তবে এই তবের মানে বোঝবার ক্ষমতা ছিল না সুরঞ্জনের। ভাবতেন, মানুষ কেন নিজেকে এমনভাবে অপরের সঙ্গে জড়ায়? প্রত্যেকটা মানুষেরই আলাদা ধরনের কাজকর্ম থাকে, থাকে আলাদা ধরনের রুচি, পছন্দ, ইচ্ছে, প্রকৃতি। একজন যদি অপরজনের সঙ্গে নিজেকে এত বন্ধনগ্রস্ত করে তোলে, সুখ কি, মুক্তি কোথায়? তুমি মানসী দেবী বেড়াতে ভালোবাসো, সাজতে ভালোবাসো, পৃথিবীর সব রস আহরণ করতে চাও, ভালোবাসো। আমি সুরঞ্জন সেন কাজকর্ম নিয়ে নিজের কেন্দ্রে থাকতে স্বস্তি পাই, ভালোবাসি। এই দুটো বিরুদ্ধ প্রকৃতিকে এক পথে চালাতে চাও কেন তুমি?
মানুষ এ ধরনের কথায় রেগে আগুন হয়ে উঠত। বলতো, আমি শুধু চাই, কিন্তু পাই কি? পাই না। অথচ তুমি চাও না কিছু, নিরীহ সেদে বসে থাকো, অথচ ঠিক নিজের পদ্ধতিতেই আমাকে চালাও। তা তুমি যদি মাকড়সার মতো নিজের জালে নিজে পড়ে ছটপট করো, আমার অপরাধ? আমাকে বাদ দিয়ে যা ইচ্ছে করো না, বারণ করছি না তো। মানসিক ক্রুদ্ধ গর্জনে বলতো, বারণ করছো না, কারণ ভালো করেই জানো যা ইচ্ছে করবার ক্ষমতা আমার নেই। তোমাকে বাদ দিয়ে কোনো ইচ্ছাই নেই আমার। তবে নাচার বলে মৃদু হেসে সরে যেতেন সুরঞ্জন। মেয়েদের এই অর্থহীন দুর্বলতাকে খুব একটা মূল্য তিনি দিতে পারতেন না। ভাবতেন ক্রমশ বুদ্ধি হবে মানুষের, স্বয়ং সম্পূর্ণ হতে শিখবে। মানুষ যদি পরগাছার মতো অপর একটা মানুষকে ভর করে বিকশিত হতে চায়, কষ্ট পেতেই হবে তাকে, বুঝতে শিখবে এ কথা। কিন্তু মানুষই বুঝতে চাইতই না। বলতো, মানুষ কি সত্যিই জঙ্গলের গাছ? সে স্বয়ংসম্পূর্ণতা নিয়ে মাথা খাড়া করে শুধু দাঁড়িয়ে থাকলেই তার সব সার্থকতা। আবার কোনো কোনো সময় ভারী নরম হয়ে যেত মানুষই। সুরঞ্জনের এই ঘরে এসে বসত, মিনতির গলায় বলতো, একবার বেরিয়ে পড়ে দেখোই না গো, দেখবে কি ভালো লাগবে, নেশা ধরে যাবে। দিদির সঙ্গে এক আধবার গেলাম, ওই ঢের, বারে বারে তৃতীয় ব্যক্তি হয়ে যাব কেন বলো তো? আমি গেলেই দিদিকে আমার কাছে শুতে হয়। সুরঞ্জন রীতিমতো হেসে উঠতেন, বলতেন, সারা বছর তো তোমার দিদি জামাইবাবুর একসঙ্গে শুচ্ছেন, 2-10টা দিনে এত কি লোকসান? সে আর তুমি কি বুঝবে, লাভ লোকসানের জ্ঞান থাকলে তো। দেখো, বিয়ের সময় আমার প্রফেসর বর্ষণে এত আগ্রহ হয়েছিল কেন জানো? তার অনেক ছুটি থাকবে বলে, অনেক করে পাবো, অনেক অনেক বেড়াবো, এই ছিল স্বপ্ন। সুরঞ্জন হেসে বলতেন, ভারী পাকা মেয়ে ছিলে তো। তারপর কাজে ডুবে যেতেন। মানুষই কিছুক্ষণ বসে থেকে চলে যেত। সুরঞ্জন তখন এক আধবার সংকল্প করতেন, আচ্ছা এবার পুজোর সময়, কিন্তু পুজোর ছুটিটুকু ছাড়া পড়াশোনা করবার বা সময় কোথা? সারা বছর বই জমিয়ে রাখেন সুরঞ্জন পুজোর ছুটিতে পড়বেন বলে। তাছাড়া বেরোনো মানেই তো রাজ্যের ঝামেলা, কি লাভ? আশ্চর্য, বই পড়ে সুখ পায় না মানুষই। কত ভালো ভালো মূল্যবান বই এগিয়ে দেন সুরঞ্জন তাকে। মানুষই শেষ করে উঠতে পারে না। 2 মাস 4 মাস ধরে বলে, পড়ছি, খানিকটা হয়েছে, একটুখানি বাকি আছে। সুরঞ্জন জানে ওসব কিছু না, ধরেই নি মানুষই। অথচ বিয়ে পাশ করেছিল মানুষই। বই পড়তে যারা ভালোবাসে না, সুরঞ্জন তাকে শ্রদ্ধার চোখে দেখবেন কি করে? অবজ্ঞা যে এসেই যায়। মানুষই বলে, পৃথিবীটা দেখলে না, কিন্তু পাহাড়, নদী, শহর, সমুদ্র, হোটেল, রেল স্টেশন, এগুলোই কি পৃথিবী? দৃষ্টিভঙ্গির পার্থক্য ছিল সুরঞ্জনের সঙ্গে মানুষের, আকাশ পাতাল পার্থক্য, কিন্তু কতদিনই বা ছিল। মানুষই যখন মারা গেছে, সুরঞ্জনের তো এক গাছিও চুল পাকেনি তখন, শুধু কপালের দুপাশের চুলগুলো পাতলা হয়ে এসেছিল। তারপর তো কতদিন গেল, সারা মাথাটা জুড়েই টাক হয়ে গেল সুরঞ্জনের, বাকি চুলগুলো ধূসর হয়ে এলো। আরও কত হাজার খাতা দেখলেন সুরঞ্জন, তারপর ভুল আর ঠিক বিচার করে নম্বর বসালেন। ক্রমশ যেন মানুষের উপস্থিতির অবস্থাটাও ভুলে গেলেন। কাজ নিয়ে কষ্ট দিয়েছিলেন মানুষকে, কাজ দিয়েই চাপা দিলেন মানুষই না থাকার কষ্টটা। চাপা পড়ে গেল, ঢাকা পড়ে গেল, অনেক স্তরের নিচে তলিয়ে গেল মানুষই। কিন্তু এতদিন কি তবে একাই আছেন সুরঞ্জন?
এত বড় বাড়িটায়? না, একা ছিলেন না। মানুষে মারা যাবার কতদিন যেন পরে মুকুলরা এলো এ বাড়িতে বাস করতে। সবখানে নয়, নিচের তলাটায়। সুরঞ্জনের সহপাঠী বন্ধু মুকুল বাইরে কাজ করত। কলিকাতায় বদলি হয়ে এসে পুরনো সহপাঠী সুরঞ্জনের সঙ্গে দেখা করতে এলো, আর অবাক হয়ে বলল, এত বড় বাড়িটায় তুই একলা দখল করে বসে আছিস, আর আমি বাড়ি খুঁজে খুঁজে মরছি। একতলাটা ভাড়া দে আমায়। সুরঞ্জন হেসে বললেন, ভাড়া বাদে? ভাড়া বাদে মানে পরমানন্দে থাকো এবং আমিও পরমানন্দ অনুভব করি, কিন্তু মাঝখানে ওই ভাড়ার ব্যাপারটা নয়। মুকুল বলে উঠল, তার থেকে সোজাসুজি দরজা দেখিয়ে দিলেই পারতিস বাবা, ঘুরিয়ে নাক দেখানো কেন? চিত্রা, শুনছো ওই ভদ্রমহোদয়ের কথাটা? আমার পক্ষে রীতিমতো অপমানকর নয় এ প্রস্তাব? চিত্রা তখন ঘুরে ঘুরে বইয়ের আলমারিগুলো দেখে বেড়াচ্ছিল বিভোর হয়ে। চমকে বলল, কি বলছো? ও, তুমি বুঝি কিছুই শোনোনি? শুনবে কি করে, বই দেখছো যে। বুঝলি, মাতালের সামনে মদের বোতল পড়লে যেমন অবস্থা ঘটে তার, ওই মহিলাটির সামনে বইয়ের আলমারি পড়ল তাই। শোনো, সুরঞ্জন বলছে ওর বাড়িতে বিনা ভাড়ায় থাকি আমরা। চিত্রা অবাক হয়ে বলে, সে কি? ওই বোঝো, তার মানে এই এত বড় বাড়িটায় একা থাকতে চায় ও, আর ওর বন্ধুরা বাড়ি বাড়ি করে দিশেহারা হয়ে বেড়াক। চিত্রা বলে, তা ওভাবে বলছো কেন? ওর তো ব্যক্তিগত সুবিধে অসুবিধে থাকতে পারে। সুরঞ্জন হেসে বলেছিলেন, আমার এই ঘরে ঢুকে কেউ তছনছ না করলে স্বয়ং ভগবানেরও ক্ষমতা নেই আমার অসুবিধে ঘটান। তবে মুশকিল হচ্ছে, এই বাড়িটা ছিল বাবার, আর বাবা উইলে স্পষ্ট করে লিখে রেখে গেছেন কোনো কারণেই বসত বাড়িতে ভাড়াটে বসানো চলবে না। বোঝো, আশ্চর্য, সেকালের লোকেদের কি অদ্ভুত মনোবৃত্তি ছিল। মরে যাব তবু নিষেধ রেখে যাব। যাক, কি আর করা। চলো চিত্রা, আর দেখে দেখে লোভ বাড়িয়ে কাজ নেই। সুরঞ্জন তখন ব্যগ্র হয়েছিলেন, অনুরোধ করে বলেছিলেন তার প্রস্তাবে আপত্তির কি আছে, বরং বাড়িতে বন্ধু পরিবার থাকলে অসুখ বিসুখ করলে চাকরের হাতে সাবু খেতে হবে না সুরঞ্জনকে, এমনি এটা ওটা। আর হঠাৎ চিত্রা বলে বসেছিল, আচ্ছা ঠিক আছে, বরাবর সম্ভব নয়, যতদিন না বাড়ি পাওয়া যাচ্ছে ততদিন। মুকুল কটাক্ষ করে বলেছিল, আশা করছো বোধহয় ততদিনে বইয়ের আলমারি 3টে শেষ করে ফেলতে পারবে, তাই না? আহা, বলেছি তোমায়। সুরঞ্জন বলেছিলেন, বইগুলো কিন্তু গল্প উপন্যাসের নয়। মেয়েরা গল্প উপন্যাস ছাড়া আর কিছু পড়ে না, এই বুঝি আপনার ধারণা? প্রায় ঝংকার দিয়ে উঠেছিল চিত্রা। মুকুল হেসেছিল, বলেছিল, ওর কথা আর বলিস না ভাই। ওর মা বাবা ওকে পড়াননি বলে, পাস টাস করতে পায়নি বলে আক্রোশের বশে জগতের যত জ্ঞানের পুস্তক পড়ে ফেলবার প্রতিজ্ঞা ওর। নিজের চেষ্টায় সব পাশ করেনি একটাও, কিন্তু MA ক্লাসের ছেলেকে পড়াতে পারে। চিত্রা আর একবার স্বামীকে ঝংকার দিয়ে উঠেছিল, বলেছিল, মাত্রা রাখতে শেখো, কথার মাত্রা রাখতে শেখো। বলেছিল, তারপর একদিন চলে এসেছিল ওরা 12-13 বছরের ছেলে তিলককে নিয়ে, যতদিন না বাড়ি পাওয়া যাচ্ছে ততদিন থাকার শর্তে। কিন্তু মাত্রাজ্ঞানহীন বিধাতার এক বেপরোয়া তামাশায় ঘটে গেল অদ্ভুত এক ঘটনা। বাড়ি পেয়ে গেল মুকুল, তবে কেবলমাত্র একার জন্যে। প্রায় কপোর্দকশূন্য স্ত্রীপুত্রকে সুরঞ্জনের একতলায় ফেলে রেখে নিজে সেই তার নির্ধারিত বাড়িতে চলে গেল মুকুল। তিলকবোধকে তখন বছর 14। চিত্রা এসে দাঁড়ালো। সুরঞ্জন বললেন, এ বাড়িতে থাকা কি একেবারেই অসম্ভব? চিত্রা কেমন একরকম হেসে বলে উঠল, ঠিক উল্টো, এ বাড়িতে বরাবরই থাকা সম্ভব কিনা সে কথাটাই জানতে এসেছি।
অন্তত যতদিন না তিলক মানুষ হয়ে ওঠে। ভাড়া দিতে পারবো না কিন্তু। সুরঞ্জন আসতে বলেছিলেন। আমার ধৃষ্টতাকে ধিক্কার দিতে এসেছেন, না সত্যই সৌভাগ্যের বর নিয়ে এসেছেন? চিত্রা বলেছিল, অত শক্ত শক্ত কথার মানে জানি না। ভাড়া দেব না, থেকে যাব। ছেলেকে মানুষ করে তোলবার সব ভার আপনাকে নিতে হবে, আর আমাকে আমার বিদ্যে বুদ্ধির উপযুক্ত একটা কাজ জুটিয়ে দিতে হবে। এই হলো আমার পরিষ্কার কথা। এই পরিষ্কার কথার বশেই চলে এসেছে এতদিন। 10 বছর, 11 বছর, 12 বছর, হ্যাঁ প্রায় 12 বছর। কিন্তু সত্যই কি তাই? অবাক হয়ে ভাবলেন সুরঞ্জন। 12টা বছর, এত কম দিন কোথা দিয়ে কেটে যায় দেখতে পাওয়া যায় না, অথচ সাল তারিখ সাক্ষ্য দিচ্ছে তাই। বলছে আর মাস দেড়েক হলেই 12টা বছর পূর্ণ হয়, যাকে নাকি বলা হয় 1 যুগ। বইয়ের আলমারিগুলো কি শেষ করেছিল চিত্রা? সুরঞ্জন জানেন না। সুরঞ্জন ঘরে থাকতে কদাচিৎ এসেছে চিত্রা এ ঘরে, যদি বা এসেছে ছেলেকে নিয়ে কোনো দায় দরকারি। ছেলেই এসেছে বেশি, পড়ার তালিম নিতে এসেছে সুরঞ্জনের কাছে। চিত্রা কখন আসতো, কখন ঘরটা সংস্কার সাধন করত, অথবা আদৌ করতো কিনা, সুরঞ্জনের চাকরি করতো কিনা ভালো জানতেন না সুরঞ্জন। শুধু আলমারির চাবিগুলো একদিন চেয়ে নিয়েছিল চিত্রা। বলেছিল, কোনো দিকে তো আটবাদ দেখি না, টাকার বাক্স খোলা পড়ে থাকে, বইয়ের আলমারিতে মজবুত চাবি কেন? টাকার থেকে অনেক বেশি দামি বলে। সুরঞ্জন বলেছিলেন, টাকা গেলে আবার টাকা হতে পারে, এসব বই গেলে আর হবে না। তা হোক, চাবিটা রেখে যাবেন। কিন্তু সেটা কবে? তখন মুকুল বেঁচে ছিল না? হ্যাঁ, তখন মুকুল বেঁচে ছিল। সবে এসেছিল ওরা তখন। মুকুল মারা যাবার পর সত্যি একটা কাজ জোগাড় করে দিয়েছিলেন সুরঞ্জন চিত্রার এক বৃদ্ধ পণ্ডিত ব্যক্তির কাছে। চোখে ভালো দেখতেন না তিনি। দুরহ বই পড়ে শোনাতে হতো তাঁকে। তার ডিকটেশনে লিখে দিতে হতো গাদা গাদা। 80 না 85 কত যেন দিতেন ভদ্রলোক। চিত্রা ওতেই চালিয়ে নিত। সুরঞ্জন কোনোদিন সাহস করে বলতে পারেননি ওতে আমরা চলে কি করে। বলতে পারেননি সময় অসময়ে বলবেন আমাকে। সুরঞ্জন শুধু তিলককে যত্ন নিয়ে পড়াতেন। কিন্তু আশ্চর্য ছেলে ওই তিলক। চিরদিন যেন বিষ দৃষ্টিতে দেখে সুরঞ্জনকে। অবশ্য স্পষ্ট তো কোনো অসভ্যতা করেননি কোনো দিন, কিন্তু কোথায় যে কি এক কাঠিন্য তার বিরক্তি ছিল তার সুরঞ্জনের ওপর, ছিল এই বিষ দৃষ্টি যা সুরঞ্জনের মতো অন্যমনস্ক ব্যক্তিরও অনুভবের মধ্যে ধরা পড়ত। সুরঞ্জন মাঝে মাঝেই অবাক হতেন, হয়তোবা একটু আহত, তারপর লজ্জিত হতেন, ভাবতেন ইচ্ছে করেও আমাকে অবজ্ঞা করছে, এ আমি কি ভাবছি, ছি, ওর স্বভাব ওই রকম। কিন্তু ক্রমশই তিলকের স্বভাবের গতি এক অদ্ভুত মন নিতে থাকলো। বিয়ে পরীক্ষার প্রাক্কালে ও আর সুরঞ্জনের কাছে পড়তেই এলো না। সুরঞ্জন অস্থির হয়ে নিজেই নেমে ওদের ঘরে আসতেন। বলতেন, তিলক, সময় তো আর মোটে নেই, একটু জোর তলবে না পড়লে। তিলক বলতো, পড়ছি, নিজে পড়লেই সুবিধা হয় আমার। সুরঞ্জন বলতেন, আহা, সেটা সব সময় নয়, কতগুলো বিষয় আছে যেটা একটু সাহায্য নিলেই। তিলক গম্ভীরভাবে বলতো, দরকার হলে নেব। তারপর একদিন তিলক বলল, আপনি আর ব্যস্ত হবেন না, আমি প্রফেসর বোসের কাছে যাচ্ছি রোজ সন্ধ্যেবেলা। প্রফেসর বোস সুরঞ্জনের থেকে যে অন্তত 10 বছরের জুনিয়র, খুব একটা বিদ্যেবত্তাও যে আছে তা নয়। অবাক হয়ে গেলেন সুরঞ্জন। আরও অবাক হলেন
চিত্রা ছেলেকে একটু সুশিক্ষা দিল না বলে। তারপর আরো অনেকবারই অবাক হয়েছেন সুরঞ্জন তিলকের ব্যবহারে আর চিত্রার ব্যবহারে। সুরঞ্জনের একবার সামান্য জ্বর হয়েছিল, সামান্যই, রুটি কি পাউরুটি খেলেই চলতো হয়তো। তবু চাকরকে বলেছিলেন সাবু খাবো, আর বলেছিলেন নিচেতলার মাসিমার কাছে শিখে আসবে কি করে বানাতে হয়। সুরঞ্জন কি আশা করেননি চিত্রা নিজেই ওই ভারটা নেবে? করেছিলেন, কিন্তু নেয়নি চিত্রা ভার, চাকরটাকেই বুঝিয়ে দিয়েছিল, দেখতেও আসেনি। দিন দুই পরে নামবার সময় সিঁড়ির মুখে দেখা চিত্রার সঙ্গে সুরঞ্জন বলে উঠেছিলেন, আপনি কিন্তু আপনার শর্ত পালন করেননি। চিত্রা মৃদু হেসে বলেছিল, পালন করলে তো ফুরিয়েই গেল, ঋণ শোধ হয়ে গেল, মুহূর্তের কাছে ঋণই থাকা ভালো। আমি কিন্তু ভেবেছিলাম একবার অন্তত খোঁজ নিতেও আর যাবেন। খোঁজ নিতে যায়নি, কে বললে? অদৃশ্য হয়ে যদি গিয়ে থাকেন তো আলাদা কথা। চিত্রা হেসে উঠেছিল, বুড়ো হয়ে আসা চিত্রা। লক্ষ্য করেছিলেন সুরঞ্জন চিত্রার চুল অন্যায় রকম পেকে গেছে, কিন্তু তাই বলে অন্যায় রকম সিদ্ধান্ত নেবে চিত্রা? যেই মাত্র তিলকের চাকরি হবে চলে যাবে এবারে ছেড়ে। তাই চলে গেল, আগে থেকে কিছু বলেনি। গতকাল সন্ধ্যায় এসে বলল, এবার তাহলে দ্বিতীয় শর্তটা পালন করি। সুরঞ্জন চমকে বললেন, কি? তিলকের তো চাকরি হয়েছে একটা, ধরে নিতে হবে মানুষ হয়ে গেছে, এবার আপনার বাড়িটা ছেড়ে দিই। সুরঞ্জন হঠাৎ চটে উঠেছিলেন, বলেছিলেন, ছেড়ে দিই মানে? এক্ষুনি ও বাড়ি ভাড়া জোগাতে পারবেন? পারতেই হবে। আচ্ছা, সে দেখা যাবে, বলেছিলেন সুরঞ্জন। চিত্রা বলেছিল, কাল যাবার ঠিক করেছি। ঠিক করেছেন? কাল? হ্যাঁ, কাল নাকি দিন ভালো আছে। একটু হেসেছিল চিত্রা। আজ সেই কালটা হয়েছে, চলে গেছে ওরা। যাবার আগে দেখা করতে এসেছিল চিত্রা। আর আশ্চর্য, জীবনে যা না করেছে তাই করল। পিছন থেকে চেয়ারে পিঠে হাতটা একটু রাখল, বলল, যাচ্ছি। প্রণাম নয়, সম্ভাষণ নয়, শুধু যাচ্ছি। দরজাটা ভেজিয়ে দিয়ে চলে গিয়েছিল। এইমাত্র বাতাসে খুলে গেল দরজাটা। সুরঞ্জন ভাবছিলেন, ওই খোলা দরজাটা দিয়ে আবার যেন পায়ের শব্দ শোনা যাচ্ছে। অনেকক্ষণ পর টের পেলেন ওটা মনের ভুল। দরজাটা খোলাই পড়ে রইল, বাতাসে আঁচড়াচ্ছে। খোলা দরজা এখানেই শেষ হলো। যদি শ্রোতা বন্ধুদের আমার গল্প পাঠ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে অল করে দেবেন। তাহলে যখনই নিত্য নতুন গল্প আপলোড করব আপনারা পেয়ে যাবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।